আমাদের এখনকার যে অর্থনৈতিক ব্যবস্থাটা আছে সেটা কি আসলেই সবার জন্য কাজ করছে? আজ আমরা একেবারে নতুন একটা অর্থনৈতিক মডেল নিয়ে কথা বলবো, এমন একটা মডেল যা বলা হচ্ছে দারিদ্র্যকে ইতিহাস বানিয়ে দেবে। তো চলুন এই র্যাডিক্যাল ধারণাটা আসলে কতটা কাজের সেটা একটু গভীরে গিয়ে দেখি। আলোচনার শুরুতেই এই যে কথাটা দেখছেন, এটা আমাদের একটু থামিয়ে ভাবতে বাধ্য করে, তাই না? এটা কিন্তু সরাসরি আমাদের বর্তমান সিস্টেমের দিকে আঙুল তুলছে আর প্রশ্ন করছে যে এর চেয়ে ভালো কিছু কি আমরা তৈরি করতে পারি না? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো প্রথমে বুঝতে হবে যে মূল সমস্যাটা ঠিক কোথায়। পৃথিবীতে এত সম্পদ থাকার পরেও কেন দারিদ্র্য আজও একটা এত বড় সমস্যা? এর উত্তরটা নাকি লুকিয়ে আছে আমাদের অর্থনীতিরই একটা দুষ্টচক্রের ভেতরে, যা দারিদ্র্যকে একরকম আটকে রেখেছে। দেখুন, আমাদের এখনকার সিস্টেমের মূল নিয়মটা কিন্তু খুবই সোজা। যার টাকা আছে, বাজারে তার চাহিদার দাম আছে। মানে ধরুন, একজন গৃহহীন মানুষের একটা বাড়ির খুব দরকার, কিন্তু তার কাছে টাকা নেই। অর্থনীতির চোখে তার এই চাহিদার কোনো দামই নেই। এই যে চক্রটা দেখছেন, এটাই কিন্তু দারিদ্র্যের সেই দুষ্ট চক্র। আর এটা শুধু কোনো থিওরি না, এটাই কিন্তু লাখ লাখ মানুষের রোজকার জীবন। ভাবুন তো, হাতে টাকা নেই, তার মানে বাজারে কোনো চাহিদাও নেই। চাহিদা না থাকলে জিনিসপত্র বানাবে কে? ফ্যাক্টরি বন্ধ, আর তার মানেই চাকরি নেই। সব মিলিয়ে এটা এমন একটা চক্র যেখান থেকে বের হওয়াটা প্রায় অসম্ভব। তাহলে এই চক্রটা ভাঙা যাবে কিভাবে? এখানে একটা বেশ ইন্টারেস্টিং সমাধানের কথা বলা হয়েছে, আর তার জন্য নাকি অর্থনীতির শুধু একটা মাত্র নিয়ম বদলে দিলেই হবে। চলুন দেখি কি সেই নিয়ম। এই নতুন সিস্টেমের সবচেয়ে বড় আর বৈপ্লবিক আইডিয়াটা হলো এটাই: চাহিদাকে টাকা পয়সার হিসেব থেকে পুরোপুরি আলাদা করে দেওয়া। একবার ভাবুন তো, এমন একটা পৃথিবীর কথা যেখানে আপনার দরকারি জিনিস পাওয়ার জন্য টাকার কোনো দরকারই নেই। এটা কিন্তু অর্থনীতি নিয়ে আমাদের সব ধারণাকেই নাড়িয়ে দেয়। আর এর ফল কি হতে পারে? একটা সম্পূর্ণ উল্টো, মানে একটা ঊর্ধ্বগামী চক্র তৈরি হতে পারে। যখন সবার প্রয়োজনকে চাহিদা হিসাবে ধরা হবে, তখন চাহিদা হবে 100%, আর সেই চাহিদা মেটাতে উৎপাদনও বাড়াতে হবে, দরকার হবে 100% কর্মসংস্থান, আর এর থেকেই আসবে সার্বজনীন সমৃদ্ধি। অন্তত তত্ত্বগতভাবে তো এটাই দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হলো, বাস্তবে এটা কাজ করবে কিভাবে? প্রস্তাবটা হলো একটা সেন্ট্রাল সফটওয়্যার থাকবে, যেখানে সবাই নিজেদের দরকারের কথা জানাবে, আর সরকার সেই তথ্য দেখে ঠিক করবে দেশে কি কি জিনিস বানাতে হবে। তবে এখানে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়: এত বড় একটা কেন্দ্রীয় সিস্টেম কি আদৌ ঠিকঠাক চলতে পারে? এতক্ষণে নিশ্চয়ই অনেকের মনেই অনেক প্রশ্ন আসছে, এই মডেলটা কি আদৌ সম্ভব? এই অংশে আমরা এই মডেলের বিরুদ্ধে ওঠার সবচেয়ে বড় দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটা হলো মানুষের অফুরন্ত চাহিদা, আর অন্যটা হলো আমাদের পৃথিবীর সীমিত সম্পদ। তো প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় প্রশ্নটা হলো, মানুষের চাহিদা কি আদৌ কোনোদিন পূরণ করা সম্ভব? আমাদের চাওয়া পাওয়ার কি সত্যি কোনো শেষ আছে? এর উত্তরে বলা হচ্ছে, আমাদের চাহিদা আসলে অসীম নয়, বরং বেশ সীমিত। এই যে লিস্টটা দেখছেন, আমাদের মৌলিক চাহিদাগুলো তো এগুলোই, তাই না? যুক্তিটা হলো, অফুরন্ত চাহিদার ধারণাটাই আসলে এমন একটা সিস্টেমের ফল যেখানে আমাদের এই সাধারণ চাহিদাগুলোই ঠিকমতো পূরণ হয় না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটাও কিন্তু খুব জরুরি। যদি আমরা সবার সব চাহিদা পূরণ করতে চাই, তাহলে আমাদের এই পৃথিবী কি সেই চাপটা নিতে পারবে? আমাদের কাছে কি যথেষ্ট প্রাকৃতিক সম্পদ আছে? এখানে একটা বেশ দান দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, আসল সমস্যাটা সম্পদের অভাব নয়, সমস্যাটা হলো আমাদের বর্তমান অব্যবস্থাপনা। যেমন সামরিক খাতে যে বিপুল পরিমাণ খরচ হয়, সেটা যদি বন্ধ করা যায়, বা দামি জিনিস যেমন গাড়ি যদি সবাই মিলে ব্যবহার করা যায়, তাহলে নাকি সবার প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট সম্পদ আছে। এই মডেলের প্রভাব কিন্তু শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকবে না। বলা হচ্ছে, এই একটা পরিবর্তন আমাদের গোটা সমাজকেই হয়তো নতুন করে গড়ে তুলতে পারে। চলুন এবার সেই দিকটা একটু দেখি। এই স্লাইডের কথাটা কিন্তু খুব গভীর। মূল ধারণাটা হলো, আর্থিক সমতা ছাড়া নাকি সত্যিকারের স্বাধীনতা আসতেই পারে না। মানে বাক স্বাধীনতা বা মতপ্রকাশের স্বাধীনতা তখন অর্থহীন হয়ে যায় যখন মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদাগুলোই পূরণ হয় না।
বেশ বিতর্কিত হলেও আইডিয়াটা কিন্তু বেশ শক্তিশালী। আর এই স্লাইডটা দেখাচ্ছে যে এই মডেলের সামাজিক প্রভাবটা ঠিক কতটা গভীর হতে পারে। মানে ততটা হলো যদি সম্পদের অভাবটাই না থাকে, তাহলে নাকি অপরাধ, চুরি, মিথ্যা এসবও থাকবে না। ভবিষ্যতে চিন্তা নেই, তাই মানসিক শান্তি আসবে, নিরাপত্তাহীনতা ও অবিশ্বাসও চলে যাবে। এর বদলে সমাজে থাকবে শুধু ভালোবাসা, ন্যায় আর স্বাভাবিক নৈতিকতা। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, মানুষের মন কি আসলেই এতটা সহজ সমীকরণে চলে? আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছে আমরা। আসুন এবার এই অর্থনৈতিক মডেলের পেছনের আসল এবং চূড়ান্ত লক্ষ্যটা কি সেটা দেখি। এর ব্যাপ্তি কিন্তু কোনো একটা দেশের মধ্যে আটকেনি, বরং তার থেকেও অনেক বড়। বলা হচ্ছে এই অর্থনৈতিক মডেলটা আসলে ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট বা সার্বজনীন জীবন ব্যবস্থাপনা নামে একটা বিশাল বিশ্ব ব্যবস্থার অংশ মাত্র। আর এই সিস্টেমটা শুধু অর্থনীতি নয়, বরং মানুষের জীবনের সব দিক, যেমন শিক্ষা, স্বাস্থ্য, এমনকি ব্যক্তিগত সম্পর্ক, সবকিছুকেই পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে। মূল সমস্যাটা হলো আমাদের এখনকার যে আর্থসামাজিক বা রাজনৈতিক সিস্টেম, সেটা দুনিয়ার বড় বড় সমস্যাগুলোর কোনো পার্মানেন্ট সলিউশন দিতে পারছে না। আর ঠিক এই কারণেই একটা নতুন সিস্টেমের দরকারটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আর ঠিক এই জায়গাতেই আসছে ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট বা ইউএলএম এর আইডিয়াটা। এটাকে বলা হচ্ছে সব সমস্যার এক কমপ্লিট সলিউশন। সো ইউএলএম জিনিসটা আসলে কি? এটা হলো এমন একটা গ্লোবাল সিস্টেমের প্রস্তাবনা যা কিনা মানুষের সব সমস্যার একেবারে গোড়া থেকে সমাধান করতে চায়। আর এই পুরো আইডিয়াটা দুটো খুব গুরুত্বপূর্ণ বইতে ডিটেলসে বলা হয়েছে। একটার নাম সম্পূর্ণ সমাধান আর অন্যটা সম্পূর্ণ জীবন দর্শন। ইউএমএম আসলে এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখায় যেখানে ভাবন্ত প্রত্যেকে নিজের ইচ্ছে মতো বাঁচবে, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে, হিংসা, দূষণ এসব কিচ্ছু থাকবে না, থাকবে শুধু পার্মানেন্ট শান্তি। আর সবথেকে বড় কথা, সুযোগ সুবিধায় সবার জন্য হবে একদম সমান। ওকে, তাহলে চলুন এবার একটু গভীরে ঢোকা যাক। এই ইউএলএম সিস্টেমটা আসলে 6টা মেইন মডেল বা বলতে পারেন পিলারের ওপর দাঁড়িয়ে আছে। এই 6টা মডেল কিন্তু একটা আরেকটার সাথে এমনভাবে কানেক্টেড যে সব মিলিয়ে একটা টোটাল নতুন সিস্টেম তৈরি হয়। এগুলো হলো একটা নতুন অর্থনৈতিক মডেল, নতুন রাজনৈতিক মডেল, নতুন শিক্ষা ও কর্মসংস্থান মডেল, নতুন লাইফস্টাইল ও কালচারাল মডেল, নতুন ফ্যামিলি মডেল, আর এই সব কিছুর পেছনে রয়েছে একটা নতুন ফিলোসফিক্যাল মডেল। তো প্রথম মডেলটা হলো নতুন অর্থনৈতিক মডেল। এটা এমন একটা ইকোনমির কথা বলে যা নিশ্চিত করবে যে প্রত্যেকে ফিনান্সিয়ালি সেলফ সাফিসিয়েন্ট হবে, মানে কেউ আর অন্যের ওপর ডিপেন্ডেন্ট থাকবে না। এরপর আসছে নতুন রাজনৈতিক মডেল। এটা পলিটিক্যাল পাওয়ারের ধারণাটাকেই পুরো উল্টে দিচ্ছে। এখানে পাওয়ার কোনো একজন ব্যক্তি বা পার্টির হাতে থাকবে না, বরং তা ছড়িয়ে থাকবে দেশের সব মানুষের মধ্যে। 3 নম্বর মডেলটা হলো নতুন শিক্ষা ও কর্মসংস্থান মডেল। এটা গ্যারান্টি দেয় যে প্রত্যেকে নিজের পছন্দের পড়াশোনা করতে পারবে আর পছন্দের কাজ বেছে নিতে পারবে, কোনো রকম বাধা ছাড়াই। এরপর 4 নম্বরে আছে নতুন লাইফস্টাইল ও কালচারাল মডেল। মানে আমরা কিভাবে থাকব, আমাদের সামাজিক সম্পর্ক কেমন হবে, এই সব কিছু নিয়েই এই মডেলটা। মূল লক্ষ্য হল সবার ভালো হয় এমন একটা কালচার তৈরি করা। 5 নম্বর মডেলটা বেশ ইন্টারেস্টিং। এটা হলো নতুন ফ্যামিলি মডেল। এটা নতুন যুগের জন্য পরিবারের গঠন কেমন হবে সেটাকে নতুন করে ডিফাইন করে, যা কিনা আজকের দিনের চাহিদা আর ভ্যালুজের সাথে ম্যাচ করবে। আর সবশেষে 6 নম্বরটা হলো নতুন ফিলোসফিক্যাল মডেল। মানে একটা নতুন দর্শন যা এই পুরো সিস্টেমটাকে একটা মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে রাখে একটা সুখী আর মিনিংফুল জীবনের জন্য। এখন না, ইউএলএম এর পলিটিক্যাল আইডিয়াটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা আমাদের এখনকার সিস্টেম থেকে একদমই আলাদা। এখানে একটা ইউনিক স্ট্রাকচারের কথা বলা হয়েছে যার নাম ডিসেন্ট্রালাইজড সেন্ট্রালাইজড। নামটা একটু কঠিন শোনালেও আইডিয়াটা বেশ সিম্পল। আসল পাওয়ার বা ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষমতাটা থাকবে সবসময় সব নাগরিকের হাতে, কিন্তু সেই ডিসিশনগুলো ইমপ্লিমেন্ট করার জন্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, সেটা একটা সেন্ট্রাল সিস্টেম খুব এফিশিয়েন্টলি ম্যানেজ করবে। আর এখানে ইউএলএম এর পলিটিক্যাল মডেলের সাথে আমাদের এখনকার সিস্টেমের আসল তফাৎটা দেখুন। এখনকার সিস্টেমে আমরা নির্দিষ্ট সময় পর পর ভোট দিয়ে পাওয়ার ট্রান্সফার করি, কিন্তু ইউএলএম মডেলে পাওয়ার সব সময় অলওয়েজ মানুষের হাতেই থাকবে। এর ফলে কি হবে? কোনো ডিক্টেটরশিপ বা পাওয়ারের মিসইউজের কোনো সুযোগই থাকবে না। সুতরাং সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো এটাই, ইউএলএম সিস্টেমে প্রত্যেকটা মানুষের নিজের মতো জানানোর অধিকার থাকবে 365 ডেজ 24 আওয়ার্স।
মানে দেশের শাসন ব্যবস্থায় অংশ নেওয়াটা একটা কন্টিনিউয়াস প্রসেস হবে, শুধু ভোটের দিনের একটা ঘটনা নয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত বড় একটা আইডিয়া এটা বাস্তবে আসবে কিভাবে? চলুন শেষ পার্টে আমরা সেই প্ল্যানটাই একটু দেখে নিই। এই আইডিয়াটাকে সত্যি করার জন্য কিন্তু একা কারো পক্ষে কিছু করা সম্ভব না, তাই এখানে সবাইকে একসাথে এগিয়ে এসে এই সামাজিক দায়িত্বটা পালন করার জন্য বলা হয়েছে। ইউএলএম অর্গানাইজেশন সাধারণ মানুষ, থিঙ্কার্স আর সোশ্যাল ওয়ার্কারদের কাছে একটা খুব পরিষ্কার 4 স্টেপের প্রসেসের জন্য আবেদন জানাচ্ছে। স্টেপগুলো হলো: 1. এই পুরো ফ্রেমওয়ার্কটাকে ভালো করে রিভিউ করা। 2. এর প্রত্যেকটা পার্টকে অ্যানালাইজ করা। 3. দরকারি কোনো চেঞ্জ বা ইমপ্রুভমেন্টের সাজেশন দেওয়া। আর 4. সবশেষে একটা কমপ্লিট সোশ্যাল সিস্টেম বানানোর জন্য একসাথে কাজ করা। একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার করে বোঝা দরকার, ইউএলএম অর্গানাইজেশন কিন্তু কোনো রুলিং বডি নয়। এটা আসলে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, যেখানে সারা দুনিয়ার যে কোনো ইন্টেলিজেন্ট মানুষ এই ওয়ার্ল্ড সিস্টেমকে আরও ভালো করার জন্য নিজেদের আইডিয়া শেয়ার করতে পারে, কন্ট্রিবিউট করতে পারে। তাহলে সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু এটাই, একটা আইডিয়াল ওয়ার্ল্ড সিস্টেম এটা কি শুধু একটা সুন্দর স্বপ্ন, নাকি এর ভেতরে সত্যিই লুকিয়ে আছে একটা বাস্তব সম্ভাবনা যা আমাদের এই পৃথিবীকে আমূল বদলে দিতে পারে? ভাবনার ভারটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম।